বাংলাদেশের সংকটময় পরিস্থিতিতে পাশে থাকার প্রতিশ্রুতি জাতিসংঘের। রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা হবে জানালেন মহাসচিব। In the line of democracy, of human rights, of inclusion, that is exactly what we would like to see everywhere in the world. So thank you for your example, thank you for your hospitality, thank you for your fantastic support. বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন, হাইকোর্টের রায় ঘোষণা হতে পারে কাল। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে মসজিদের ভেতরে হামলা, বোমা বিস্ফোরণে আহত 4, স্থানীয় এক নেতার অবস্থা গুরুতর। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ, আবারও এমন প্রতিশ্রুতি দিলেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। সকালে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন তিনি। এ সময় বৈঠকে অংশ নিয়ে এসব কথা বলেন। জানান জাতিসংঘের সাফল্যের মূল চাবিকাঠি এর আঞ্চলিক অফিসগুলো। বাংলাদেশের সরকার ও জনগণকে সহায়তায় সর্বাত্মক ভূমিকা পালন করবে সংস্থাটি, দেন এই প্রতিশ্রুতি। এ সময় বাংলাদেশের বর্তমান নেতৃত্বের প্রশংসা করেন তিনি। সন্তোষ প্রকাশ করেন গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার প্রচেষ্টায়। বলেন, সংকটময় এই পরিস্থিতিতে জাতিসংঘ সাধ্যমতো এ দেশকে সহযোগিতা করতে প্রতিজ্ঞাবদ্ধ। আরও জানান, বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবে জাতিসংঘ। সবশেষ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সেনা সদস্যদের ভূয়সী প্রশংসা করেন তিনি। To be in Bangladesh is in these difficult times a refreshing feeling that we are in a country of generosity, that we are in a country that is doing reforms in the line of democracy, of human rights, of inclusion. That is exactly what we would like to see everywhere in the world. So thank you for your example, thank you for your hospitality, thank you for your fantastic support. বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন, জেল আপিল ও আপিলের উপর রায় ঘোষণা হতে পারে আগামীকাল। বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ ইনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে রোববারের কার্যতালিকায় মামলাটি রায়ের জন্য রাখা হয়েছে। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে 2019 সালের 13 নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। ওই মামলায় 2021 সালের 8 ডিসেম্বর দেয়া রায়ে 20 জনকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি গত 6 আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের দেয়াল ভেঙে পালান, যা এক সংবাদ বিজ্ঞপ্তিতে 25 ফেব্রুয়ারি জানায় কারা কর্তৃপক্ষ। হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে বামপন্থী 8টি সংগঠনের গণমিছিলের কর্মসূচি আজ। এ নিয়ে সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছে সিপিবি কার্যালয়ের সামনে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। সেখানে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, গণমিছিলের কর্মসূচি তো বিকেলে নেওয়া হয়েছে, এই মুহূর্তে সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? দেবাশিস, আপনি জানেন যে ফেসবুকে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, সেই কর্মসূচি ঘিরে এক ধরনের উত্তেজনা এই পার্টি অফিসের সামনে, এবং যাতে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করা যায় এবং সেই সাথে বাড়তি সতর্কতা স্বরূপ আমরা দেখেছি যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির যে রাজনৈতিক কার্যালয় পুরানা পল্টনের যে অফিসটি আছে, সেই অফিসটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য। এবং আপনি জানেন যে তাদের আজকে সকালে কর্মসূচি ছিল যে এখান থেকে তারা মিছিল নিয়ে শহীদ মিনারে যাবে। সেই কর্মসূচিটি তারা বিকেলে নিয়ে যায় এবং সেই সাথে কমিউনিস্ট পার্টির যারা নেতাকর্মীরা আছেন তারা বলেছেন যে আসলে জাতিসংঘের মহাসচিব ঢাকায় আছেন, এই মুহূর্তে আসলে সব পক্ষকেই শান্ত থাকতে হবে এবং কোনো ধরনের কোনো
অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেজন্য তারা তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি শান্তিপূর্ণ বলে তারা দাবি করেছেন। এবং আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু এখানে সেনাবাহিনীর টহল দেখেছি, পুলিশ তো এখনও এখানে আছেন, সেই সাথে সাদা পোশাকধারী পুলিশ তারাও আছেন। সব মিলিয়ে এখানকার পরিস্থিতি যাতে কোনোভাবেই উত্তপ্ত না হয় এই কারণে আসলে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা চাইছেন যে পরিস্থিতি যাদের নিয়ন্ত্রণে রাখার সেই চেষ্টাটি আমরা কিন্তু দেখছি। দেবাশিস, ধন্যবাদ রাব্বি যুক্ত হবার জন্য। দৃষ্টান্তমূলক শাস্তি না হয় ধর্ষণের মতো অপরাধ বাড়ছে। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠিত হলে এসব অপরাধ কমবে, এই মন্তব্য করেছেন জামায়াতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আসিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে সকালে মাগুরায় যান তিনি। কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত সভায় বলেন, যে কোনো প্রয়োজনে আসিয়ার পরিবারের পাশে থাকবে জামায়াতে ইসলামী। আসিয়ার মৃত্যুর জন্য দায়ী আসামিদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান শফিকুর রহমান। বলেন, ধর্ষণ নিপীড়নের সাথে জড়িতরা যত প্রভাবশালী হোক না কেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে। এ সময় সামাজিকভাবে ধর্ষকদের বয়কটের আহ্বান জানান তিনি। কবর জিয়ারত শেষে আসিয়ার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন জামায়াতের আমির। এরপর আসিয়ার গ্রামের বাড়িতে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। যে শুধু আসিয়া নয়, আসিয়ার বিষয়টা তো অবশ্যই, এর পাশাপাশি সমাজে এই ধরনের যত ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হবে আপনারা সাংবাদিক মহল সত্যকে সত্য হিসাবে তুলে ধরবেন। এই মেয়ের হত্যাকারীদের বিচার আমরা অত্যন্ত দ্রুত দেখতে চাই এবং বিচার কার্যকর হয়েছে, শাস্তি এটাও আমরা দেখতে চাই। নারী বিদ্বেষ, নারী নিপীড়ন, ধর্ষণ কিংবা নির্যাতন, কালের পরিক্রমায় এই শব্দগুলোর সাথে যেন অভ্যস্ততা তৈরি হয়ে গেছে মানুষের। চারপাশে প্রতিনিয়ত ঘটে চলা নির্মম এই ঘটনাগুলো কি গা সওয়া হয়ে গেছে? প্রতিনিয়ত ধর্ষণ, নারী নির্যাতনের মতো ঘটনা বেড়েই চলেছে। সম্প্রতি নারী নিপীড়নের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে চালু হয়েছে হটলাইনও। এতেও কি শুধরাবে সমাজ? সুমায়া ঐশীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। চলে গেল আসিয়া। ছোট্ট শরীরে পাশবিক নির্যাতন শেষ পর্যন্ত আর সইতে পারল না শিশুটি। বৃহস্পতিবার দুপুর 1টায় সিএমএইচ হাসপাতালে শরীরে গভীর ক্ষত নিয়ে মারা যায় 8 বছরের আসিয়া। আসিয়ার এই নির্মম ঘটনা সামনে আসার পরই ফুঁসে উঠেছিল গোটা দেশ। বিভিন্ন স্থানে চলে বিক্ষোভ। শুধু আসিয়াই নয়, গত কয়েক মাস ধরে একের পর এক সামনে উঠে আসছে ধর্ষণ আর হয়রানিমূলক নানা ঘটনা। ধর্ষণ নিপীড়ন থেকে ছাড় পায়নি শিশু, এমনকি গর্ভবতী নারীও। তবে কি দেশে হঠাৎ কমলো নারীর নিরাপত্তা? নারী ও শিশু নির্যাতনে হওয়া মামলার একটি পরিসংখ্যান দেখলে এর উত্তর পাওয়া যাবে। পুলিশের তথ্য বলছে, গত ডিসেম্বরে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত বিষয়ে সারা দেশে মামলা হয়েছে 1205টি, জানুয়ারিতে হয়েছে 1440টি এবং ফেব্রুয়ারিতে দায়ের হয়েছে 1430টি মামলা। সব মিলিয়ে ফেব্রুয়ারি পর্যন্ত গত 3 মাসে নারী ও শিশু নির্যাতনে মামলা হয়েছে মোট 4075টি। গত বছর এই 3 মাসে মামলার সংখ্যা ছিল 3660টি, অর্থাৎ নারী ও শিশু নিপীড়নের ঘটনা বেড়েছে বৈকি। এমন অবস্থায় গত 10 মার্চ নারী নির্যাতন প্রতিরোধে 3টি হটলাইন চালু করে পুলিশ। এই 3টি নম্বরে যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে মিলবে সহায়তা বা আইনি পরামর্শ। নারী নির্যাতন বিষয়গুলোকে আসলে অ্যাড্রেস করার জন্য গুরুত্ব বলতে অবশ্যই এটি তো একটি গুরুত্বপূর্ণ, সুতরাং এটিকে যেন সাথে সাথেই যেন এটির ব্যবস্থা নেওয়া যায় সেজন্য কিন্তু এটি চালু করা হয়েছে। হটলাইন চালুর পর থেকে প্রতিদিনই সহায়তা চেয়ে ফোন আসছে। অধিকাংশ অভিযোগই সাইবার নিরাপত্তা ও পারিবারিক নির্যাতন সংক্রান্ত। এছাড়া ধর্ষণের অভিযোগও পাওয়া গেছে হটলাইনে। আমাদের কাছে সবচাইতে বেশি আসছে এই মুহূর্তে আসছে সাইবার রিলেটেড যে ইস্যুগুলো রয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্স রয়েছে, সেই বিষয়গুলো আমাদেরকে অবগত করছে। তারপরে ইভটিজিং বিষয় রয়েছে। কিছু কিছু ফোন হচ্ছে কি একেবারে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার মতো ফোন, সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজন অফিসার পাঠানো হয়েছে, সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এখানে অনেকগুলো অভিযোগ আমাদেরকে করা হচ্ছে, সেগুলো হচ্ছে কি পুরনো অভিযোগ, হয়তো 3 মাস আগে একটি ঘটনা ঘটেছে, সেই ক্ষেত্রে তাকে প্রয়োজনীয় আইনি পরামর্শ যেটি রয়েছে সেটি দেওয়া হচ্ছে।
কেবলমাত্র আইনগতভাবে ব্যবস্থা নিলেই চলবে না, পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ ছাড়া ধর্ষণ ও নিপীড়নের মতো ঘটনা কমানো সম্ভব নয় বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। সবার আগে প্রয়োজন নারী নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বজুড়ে ইসলাম বিদ্বেষে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বৈষম্যমূলক নীতির কারণেই সহিংসতা ছড়াচ্ছে। ইসলামোফোবিয়া বিরোধী দিবসে নিজস্ব এক্স হ্যান্ডেলে দেয়া ভিডিও বার্তায় এই উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। আমরা দেখছি যে বিশ্বজুড়ে মুসলিম বিরোধী কার্যক্রম উদ্বেগজনক হারে বেড়েছে। এই বৈষম্যমূলক নীতির কারণে ব্যক্তি এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোয় সহিংসতা ছড়িয়ে পড়েছে। অনলাইন প্ল্যাটফর্মগুলোকে অবশ্যই বিদ্বেষমূলক বক্তব্য এবং হয়রানি রোধ করতে হবে। আমাদেরকে এই ইসলামোফোবিয়ার বিরুদ্ধে কথা বলতে হবে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া একটি মসজিদে জুমার নামাজ চলাকালে বোমা হামলা হয়েছে। এই ঘটনায় ধর্মীয় নেতাসহ কমপক্ষে 4 জন আহত হয়েছে। কর্তৃপক্ষ জানায় সংঘাত কবলিত ওয়াজিরিস্তানের একটি মসজিদে এই হামলা হয়। দেশটির ধর্মভিত্তিক দল জমিয়ত উলামা ইসলামের জেলা প্রধান মাওলানা আবদুল্লাহ নাদিম আহত হন। তার অবস্থা গুরুতর। আহতদের মধ্যে 2 শিশু রয়েছে। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে এই ঘটনার সাথে জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান জড়িত। গেল মাসে পাকিস্তানের আরেকটি মসজিদে হামলায় 6 জনের মৃত্যু হয়। চেলসির আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেসকে দলে নিতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে রিয়াল মাদ্রিদ। আগামী মৌসুমের জন্য দল গোছাতে ব্যস্ত ক্লাবটি। তবে রেকর্ড ট্রান্সফার ফিতে চেলসিতে নাম লেখানো এনজোকে দলে নেয়ার সমীকরণ বেশ কঠিন। নতুন মৌসুমের আগেই নিজেদের গোছানোর পরিকল্পনা রিয়াল মাদ্রিদের। লা লিগার পাশাপাশি ইউরোপিয়ান ফুটবলে আধিপত্য বিস্তারের লক্ষ্যে গ্রীষ্মকালীন দল বদলে বড় পরিকল্পনা করছে লস ব্ল্যাঙ্কোসরা। যে তালিকায় আছে বেশ কয়েকজন তারকা ফুটবলারের নাম। আছেন চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্ডেজও। প্রতিভাবান এই ফুটবলারকে দলে নেয়ার কথা রিয়াল মাদ্রিদ বিবেচনা করছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তবে এই গ্রীষ্মে এনজোকে ছেড়ে দিতে চায় না চেলসি। তবে সুযোগ পেলে বার্নাবুতে যাওয়ার ইচ্ছা রয়েছে এই মিডফিল্ডারের। 2023 সালে চেলসিতে যোগ দেওয়ার সময় রেকর্ড 107 মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি এনজোর জন্য খরচ করেছিল ক্লাবটি, যে চুক্তি রয়েছে 2032 সাল পর্যন্ত। এমন অবস্থায় এনজোকে দলে ফেরাতে জটিল সমীকরণ আছে রিয়াল মাদ্রিদের সামনে। ব্লুজ ডেরা থেকে নিজেদের ডেরায় আনতে তাদের প্রয়োজন হবে বিশাল অঙ্কের অর্থ, যা ক্লাবটির অন্য দলবদল পরিকল্পনায় ফেলতে পারে প্রভাব। তবে সমাধানের একটা পথও খোলা আছে রিয়াল মাদ্রিদের সামনে। সরাসরি বিশাল অর্থ খরচ না করে অদলবদল চুক্তির কথা ভাবছে ক্লাবটি। রোমারিও ল্যাভিয়ার ইনজুরিতে রিয়াল মিডফিল্ডার আরেলিয়ান চুয়ামিনির প্রতি আগ্রহ আছে দলটির। এই সুযোগে চুয়ামিনির বিনিময়ে এনজোকে দলে নেওয়ার পরিকল্পনা করতে পারে লস ব্ল্যাঙ্কোসরা। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার কোবি মাইনু আছেন ব্লুজ রাডারে। চলতি মৌসুমে ইনজুরির কারণে বেশ কয়েকজন ফুটবলারের পূর্ণ সার্ভিস পায়নি রিয়াল মাদ্রিদ। এর মধ্যে কিছু ফুটবলার নেই নিজেদের সেরা ছন্দে। তাই নতুন মৌসুমে ফুটবলার দলে ফেরানো অপরিহার্য হয়ে পড়েছে ক্লাবটির। তবে শেষ পর্যন্ত এনজো ফার্নান্ডেজকে নিজেদের ডেরায় ফেরাতে পারে কিনা রিয়াল, সেটি এখন দেখার বিষয়। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।